বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের মূল কাজ শেষ, নির্ধারিত সময়ের আগেই চালুর আশা কর্তৃপক্ষের। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.4%, বিশ্বব্যাংকের পূর্বাভাস। বাড়ছে প্রযুক্তি পণ্য ও যন্ত্রাংশের দাম, উৎপাদনকারীদের প্রচেষ্টায় দাম নিয়ন্ত্রণ সম্ভব, দাবি খাত সংশ্লিষ্টদের। স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসী। দেশের যোগাযোগ অবকাঠামো খাতে আরও একটি বড় সুখবর। নানা চড়াই উতরাই শেষে স্থাপিত হলো কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দুপারের বহু কাঙ্ক্ষিত সংযোগ। দ্বিতীয় টিউব খনন শেষ হওয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় মূল অবকাঠামোর কাজ। কর্তৃপক্ষের আশা, আগামী বছর ডিসেম্বরের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত হবে দেশের প্রথম বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল। হারুনুর রশিদের ছবিতে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। করোনা সহ নানা চ্যালেঞ্জ ছিল, সবকিছু ডিঙিয়ে দৃশ্যমান হলো দ্বিতীয় টিউবের মুখ। সেই সাথে দুটি টিউবের মাধ্যমে মিলল কর্ণফুলী নদীর দুপার। বঙ্গবন্ধু টানেলের এই দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে অন্তত 10 মাস। এর আগে গেল বছরের আগস্টে শেষ হয় প্রথম টিউবের খনন কাজ। 2 লেনের প্রতিটি টিউব খনন করা হয়েছে নদীর তলদেশ থেকে 18 থেকে 31 মিটার গভীরতায়। এটার এক্সকাভেশনের কাজ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে আমাদের সেপ্টেম্বরে পর্যন্ত আমাদের অগ্রগতি হচ্ছে 73%। এই প্রকল্পে 35 ফুট চওড়া ও 16 ফুট উচ্চতার 2.35 কিলোমিটার দীর্ঘ দুটি টিউব ছাড়াও নদীর দুপারে সংযোগ সড়ক থাকছে 5.35 কিলোমিটার। থাকছে সেতু কালভার্ট। প্রকল্পের মেয়াদ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত হলেও কর্তৃপক্ষের আশা, আগেই উন্মুক্ত হতে পারে এই টানেল। যেহেতু আমাদের দুইটা টিউবের মধ্যে ইন্টারকানেকশন করতে হবে, যেটা আমরা ক্রস স্পেসিস বলি, এটাই হচ্ছে এখনো চ্যালেঞ্জিং ওয়ার্ক। এবং সেটা সম্পন্ন হলে পরে আমি বুঝতে পারবো যে আমরা আমাদের নির্ধারিত সময়ের আগে শেষ করা যাবে কি যাবে না। এটার উপর নির্ভর করছে এবং সেই জন্য আমরা আমাদের প্রচেষ্টা হচ্ছে আমাদের যে নির্ধারিত সময় আছে তার মধ্যে শেষ করা। প্রকৌশলীদের ভাষায় টানেল তৈরির অন্যতম প্রধান এবং ঝুঁকিপূর্ণ কাজ দুটি। বঙ্গবন্ধু টানেলে প্রথম ঝুঁকিপূর্ণ কাজ অর্থাৎ বোরিংয়ের কাজ শেষ, আর অন্যতম দ্বিতীয় কাজটি হলো দুটি টিউবের মধ্যে সংযোগ স্থাপন বা ক্রস প্যাসেজ তৈরির কাজ। সংশ্লিষ্টরা আশা করছেন সব প্রস্তুতি শেষ করে আগামী 3 মাসের মধ্যে শুরু হবে সে কর্মযজ্ঞ। বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেল দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে খুলে দেবে সারা দেশের যোগাযোগের নতুন দুয়ার। তবে পুরোপুরি সুফল পেতে টানেল সংশ্লিষ্ট অন্যান্য কাজও ঠিকমতো শেষ করার উপর জোর দেন ব্যবসায়ীরা। নির্দিষ্ট সময়ের আগে কিন্তু এটা হচ্ছে, এটা একটা বড় সফলতা। এবং এইভাবে যদি কোনো প্রজেক্ট শেষ হয় তাহলে কষ্ট কমে, সাথে সাথে সময়টাও বাঁচে। এই টানেল নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 10,400 কোটি টাকা, যার বড় একটি ইতিবাচক দিক হচ্ছে দেশের অন্যান্য মেগা প্রকল্পের ব্যয় ও সময় বাড়লেও কোনোটাই বাড়াতে হয়নি টানেল প্রকল্পের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। চলতি অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.4%, আর দক্ষিণ এশিয়ার সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 7.1%। বিশ্বব্যাংকের দ্বিবার্ষিক আঞ্চলিক হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 8.3%, আর মালদ্বীপের অর্থনীতি অন্তত 22% বড় হতে পারে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পর্যটন খাত। করোনার ক্ষতি কাটিয়ে বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে গতিশীল হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে। তবে বিভিন্ন সূচকে বছর ভিত্তিক যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা নির্ধারিত সময় অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। ধীরে ধীরে বাড়ছে কম্পিউটার ও এ সংক্রান্ত সব যন্ত্রাংশের দাম। করোনার মাঝে চিপসেট উৎপাদনে ঘাটতি এবং জাহাজীকরণের সমস্যায় জর্জরিত এই খাত, তাই হার্ডওয়্যারের দাম 10 থেকে 15% বেড়েছে বলে জানান খাত সংশ্লিষ্টরা। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে দাবি করেছেন তারা। বিপরীতে বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি পরিস্থিতির উন্নয়ন হয়েছে বেশ। ইফতেখার আলমের রিপোর্ট।
করোনা মহামারীতে প্রযুক্তির ব্যবহার বেশ বেড়েছে। ঘরে বসে কাজের নানা সুযোগ ও নিউ নরমাল বদলে দিয়েছে সাধারণের জীবনযাত্রা। অতিরিক্ত চাহিদার কারণে বাড়তে থাকে বিক্রিও। অনলাইন বিক্রির পাশাপাশি মার্কেটগুলোতেও চাপ বাড়তে থাকে। তবে বিশ্বজুড়ে চিপ সংকট ও চাহিদা যোগানের হিসেব না মেলায় হু হু করে দাম বেড়ে যায়। মনিটর, ডেস্কটপ, মাউস, কিবোর্ড থেকে শুরু করে সার্ভারের নানা পণ্যের দাম 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। বাংলাদেশ একটা ছোট দেশ হওয়া সত্ত্বেও তারপর আমাদের ডিজিটাল ডিভাইসের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আসলে আমরা আমাদের ব্র্যান্ডগুলো দিয়ে ফুলফিল করতে পারছি না। আমাদের এই ব্র্যান্ডগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের এই শর্টেজগুলো যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে নিয়ে আমাদের এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে। দাম বাড়তে থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। নিউ নরমাল আর হোম অফিস, অনলাইন ক্লাসের চাহিদায় ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবের বিক্রি বেড়ে যায়। বৈশ্বিক সংকটের মাঝে তাই পরিস্থিতি কবে সামাল দেওয়া যাবে তা নিয়ে রয়েছে সংশয়। মার্কেটের যেই চাহিদা সে অনুযায়ী আসলে মার্কেটে প্রোডাক্ট নেই, কারণ আমরা একা তো আসলে পুরো মার্কেটটা ক্যাটার করা সম্ভব না। 100% তাহলে মার্কেট শেয়ার থাকবে, যেটা সম্ভব না। কাজে আমরা চেষ্টা করছি, সবাই চেষ্টা করছে, বাট ইটস নট অনলি বাংলাদেশ প্রবলেম, ইটস গ্লোবাল প্রবলেম। হার্ডওয়্যারে এমন পরিস্থিতি হলেও সফটওয়্যারের পরিস্থিতি নিয়ে চাপে নেই উদ্যোক্তারা। নতুন অর্ডার আসছে রপ্তানি আদেশও। তাই তো ব্যস্ততা তাদের মাঝে। চাহিদা মেটাতে দিনরাত চলছে কর্মযজ্ঞ। করোনাকালীন এই সময়টাতে মানুষের যেহেতু অনলাইন ডিপেন্ডেন্সি বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কাজের প্রেশার বেড়েছে আগের চেয়ে। কিছু ইনভেন্টরি সিস্টেম আছে, কিছু হচ্ছে ই কমার্স, মেডিসিন নিয়ে কাজ করতেছে। করোনাকালীন সময়ে যেভাবে কিন্তু আমরা সফটওয়্যার রপ্তানির কাজ শুরু করেছি, এই সুযোগটা কিন্তু আগেই কম ছিল, কিন্তু করোনাকালীন সময়ে আসার পর থেকে কিন্তু সফটওয়্যার রপ্তানিটা কিন্তু আরও বেড়ে গেছে। সুতরাং অন্যান্য সেক্টরগুলোর চেয়ে সফটওয়্যার রপ্তানিটা আসলে কাজ হচ্ছে বেশি। যেহেতু বেড়েছে, এই জন্য কিন্তু রিকোয়ারমেন্টও বেশি আসতেছে, এই জন্য আমাদের কাজের চাপও বাড়তেছে। বিশ্বজুড়ে চিপসেট ও জাহাজীকরণ পরিস্থিতি ঠিক হলে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মত ব্যবসায়ীদের। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। অভিযানের প্রথম সপ্তাহে নিবন্ধনহীন প্রায় 1.5 লাখ মোবাইল ফোনের সন্ধান পেয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। SMS এর মাধ্যমে এসব বিষয়ে গ্রাহকদের অবহিত করেছে সংস্থাটি। এদিকে অনিবন্ধিত হ্যান্ডসেটের কেনাকাটা বন্ধে রাজধানীর মোবাইল ফোন মার্কেটগুলোতে লিফলেট বিতরণ করেছে বিটিআরসি। এ সময় নতুন করে অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করার আশ্বাস দেন ব্যবসায়ীরা। বিদেশ থেকে কোনো মোবাইল হ্যান্ডসেট আনলে সেটি প্রথমে বিটিআরসির ওয়েবসাইটে নিবন্ধনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে IMEI নম্বরের SMS না পেলে দুশ্চিন্তার কিছু নেই বলে জানায় বিটিআরসি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বড় ধরনের ঝুঁকি বয়ে আনতে পারে চট্টগ্রাম উপকূলের শিল্পাঞ্চলের জন্য। বন্যা, ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতা এই ঝুঁকি বাড়াচ্ছে। গেল 8 মাস ধরে দুটি শিল্প এলাকায় চালানো এক যৌথ জরিপে উঠে আসে এই শঙ্কার তথ্য। তাই ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ গবেষকদের। চট্টগ্রামে বাড়ছে শিল্প কারখানা। গেল কয়েক দশকে গড়ে উঠেছে বেশ কয়েকটি বিশেষায়িত শিল্প এলাকা। শিল্পায়ন হলেও তাতে কতটা গুরুত্ব পাচ্ছে দুর্যোগ প্রতিরোধ, ঝুঁকি আছে কতটা, তা নিরূপণে সরকার এবং UNDP যৌথভাবে এ জরিপ চালায়, যা তুলে ধরা হয় এক অনুষ্ঠানে। জরিপে উঠে আসে জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে বন্যা, জলাবদ্ধতা এবং ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের বড় প্রভাব পড়বে শিল্প খাতে। 3টি রিটার্ন পিরিয়ডের মধ্যে কম ঝুঁকিতে আছে 25 বছর মেয়াদী শিল্প কারখানা। বন্যা, জলাবদ্ধতা, সাইক্লোন, স্টর্ম সার্জ এবং একই সাথে আর্থকুয়েক এবং ফায়ার, এই কয়েকটি হ্যাজার্ডের ফলে এই দুটি এলাকা শিল্পপতি কী ধরনের ইম্প্যাক্ট প্রভাব হচ্ছে সেটি নিরূপণ করার চেষ্টা করা হয়েছে। জিওগ্রাফিক রিস্ক, আমাদের ক্লাইমেট চেঞ্জ এবং ডিজাস্টারের রিস্ক যদি ভালোভাবে জানতে না পারে, আমরা ভয় পাচ্ছি যে তাদের ইনভেস্টমেন্ট খুব রিস্ক ইনফর্ম হবে কিনা এবং আমাদের ডেভেলপমেন্ট রিস্ক ইনফর্ম হবে কিনা। এসব ঝুঁকি মোকাবেলায় সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন গবেষকরা। এই সবগুলি ঝুঁকিরই আগে মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি থাকা দরকার, পরিকল্পনা মাফিক। এখানে যদি আগে আমরা এই ঝুঁকির মাত্রাটা জানি, সেই ঝুঁকিটা হয়তো মেটাল ইন্ডাস্ট্রির জন্য একরকম, প্লাস্টিক ইন্ডাস্ট্রির জন্য আরেক রকম। রিস্ক ফ্যাক্টরটা জানলে পরে তখন কিন্তু সেই উদ্যোগটা কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস অথবা তার ফ্যাক্টরিটা সেভ করার একটা চিন্তা ভাবনা করবে। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড
এবং কালুরঘাট শিল্পাঞ্চল নিয়ে চালানো হয় 8 মাসের এই জরিপ। জুবায়ের মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ভারত সব স্থলবন্দর দিয়ে 12 অক্টোবর থেকে 4 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। বেনাপোল কাস্টমস চেকপোস্ট হাউস সূত্রে এই তথ্য জানা গেছে। তবে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে পণ্য খালাস এবং দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। পূজার ছুটি শেষে 16 অক্টোবর থেকে আবারও পণ্য বাণিজ্য শুরু হবে স্থলবন্দরগুলো দিয়ে। এদিকে টানা 4 দিন আমদানি রপ্তানি বন্ধের ঘোষণায় দেশের বাজারে পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা আমদানিকারকদের। দেশে প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করে। তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শিল্প কারখানা স্থাপনে জোর দিতে হবে সরকারকে, আনতে হবে বিদেশি বিনিয়োগ। এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এসব বলেন বক্তারা। বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি পরামর্শ তাদের। কাস্টমস জটিলতা কাটিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের উপরও জোর দেন আলোচকরা। এলপিজির বাজার বাড়াতে পদ্মা অয়েল কোম্পানির সাথে চুক্তি করেছে ডেল্টা এলপিজি লিমিটেড। সকালে প্রতিষ্ঠান দুটির পক্ষে চুক্তি সই করেন ডেল্টা এলপিজির পরিচালক মুস্তাফিজুর রহমান ও পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান। চুক্তি অনুযায়ী প্রতি লিটার এলপিজি বিক্রিতে 50 পয়সা পাবে পদ্মা অয়েল। যশোরের ঝিকরগাছায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন শাখা খোলা হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী নতুন এ শাখার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের, খুলনা আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুল রউফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ভাড়া গ্রহণ পদ্ধতি চালু করেছে গাড়ি ও সিএনজি সেবা প্রদানকারী দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওভাই। আজ থেকেই মিলবে বিকাশ ও ভিসা কার্ড ব্যবহার করে ভাড়া প্রদানের সুযোগ। এর ফলে ভাঙতি টাকা নিয়ে ঝামেলায় পড়তে হবে না সেবা গ্রহীতাকে। যাত্রী ও চালককে নিরাপদ রাখার জন্যই ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালু করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। যখন ওভাইকে পেমেন্টটা করবে, ওভাই এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।